সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আরআরবি রেল গ্রুপ ডিদের প্রিভিয়াস ইয়ার 2018 সালের কোশ্চেন করাচ্ছি। আজ হচ্ছে ক্লাস নাম্বার 7। এই ভিডিওতেও অনেক ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আলোচনা করব তোমাদের সাথে, এবং বিশ্লেষণ এবং ব্যাখ্যা সহ কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আলোচনা করবো। তাই ভিডিওটি স্কিপ করো না, সবারই সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওটি অবশ্যই করে কিন্তু লাইক করো। চলো শুরু করি সেই ইম্পর্টেন্ট ক্লাস নম্বর 7। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে 1830 সালে বর্তমানকালের পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে কোন ব্যবস্থা চালু করা হয়েছিল? রায় জোয়ারি, না মহলওয়ারি, ইজারাদারি, না হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে কোনটা কিন্তু চালু করা হয়েছিল কত সালে? 1830 সালে। এটা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে যে মহলওয়ারি বন্দোবস্ত কিন্তু চালু করা হয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে। এর সাথে দেখে নেব যে রায়তোয়ারি বন্দোবস্ত কোথায়? রায়তোয়ারি বন্দোবস্ত কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু চালু করা হয়েছিল। আর জমিদার মানে জমিদারি সেটা চালু করা হয়েছিল বাংলা এবং বিহারে। তাহলে এই দুটো কিন্তু খেয়াল রাখবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে নোট ডাউন করো। তারপর দেখো যে কোন ধাতুটিকে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায়? সোডিয়াম ও পটাশিয়াম, সোনা না রূপা, ম্যাগনেসিয়াম না আয়োডিন? উত্তর হয়ে যাবে অপশন নম্বর 1, সোডিয়াম এবং পটাশিয়াম। এই দুটো ধাতুকে কিন্তু খোলা অবস্থায় রাখলে কিন্তু আগুন ধরে যায়। তারপর দেখো যে ধাতুটিকে খোলা অবস্থায় রাখলে বায়ুর সংস্পর্শে, সেটা অপশন অনুসারে ছিল, ঠিক আছে। যেহেতু 2018 সালের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, ওটা অপশন অনুসারে সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম যদি অপশনে না থাকে, তখন যদি বলে, তখন দেখো যে ধাতুটিকে খোলা অবস্থায় বায়ুর সংস্পর্শে রাখলে আগুন ধরে যায়, সেটির নাম হচ্ছে ফসফরাস, ঠিক আছে, বিশেষ করে সাদা ফসফরাস। তাহলে কোন ফসফরাস? সাদা ফসফরাস। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। এটি সবসময় জল বা বায়ু নিরোধক পরিবেশের সঙ্গে তো সংরক্ষণ করতে হয়, মানে জল থেকে আর বায়ু থেকে কিন্তু সংরক্ষণ করতে হয়, মানে জল এবং বায়ু এই দুটো সংস্পর্শে আসলেই কিন্তু আগুন ধরে যায়, সেটা হচ্ছে সাদা ফসফরাস। তারপর তখন নিচের কোনটিকে সৈন্যদের সঙ্গে তুলনা করা হয়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট না প্লাজমা? তাহলে উত্তর হয়ে যাবে অপশন নম্বর 2, উত্তর হয়ে যাবে কিন্তু শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কিন্তু সৈন্যদের সঙ্গে তুলনা করা হয়। তারপরে দেখো শ্বেত রক্তকণিকার অপর নাম কি? শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, হচ্ছে লিউকোসাইটকে বলা হয় শ্বেত রক্তকণিকার অপর নাম। তাহলে প্রধানত কত রকমের শ্বেত রক্তকণিকা দেখা যায়? দেখো 5 রকমের। এক হচ্ছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, আর হোসিনোফিল, আর হচ্ছে বেসোফিল, ঠিক আছে। তাহলে কত রকমের? 5 রকমের কিন্তু এই শ্বেত রক্তকণিকা দেখা যায়। তারপরে দেখো যে কোন শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে? কোন শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে নিউট্রোফিল, 60 থেকে 70%। শ্বেত রক্তকণিকার অভাবে কী রোগ হতে পারে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শ্বেত রক্তকণিকার অভাবে কোন রোগ হয়? লিউকোপেনিয়া রোগ হচ্ছে, এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক আছে। আর শ্বেত রক্তকণিকা অতিরিক্ত বৃদ্ধি হলে কোন রোগ হয়? এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে অতিরিক্ত বৃদ্ধি হলে কোন রোগ হয়। এটা হচ্ছে লিউকেমিয়া, ঠিক আছে। প্রথমটা হচ্ছে লিউকোপেনিয়া, আর একটা হচ্ছে লিউকেমিয়া, হচ্ছে অতিরিক্ত বৃদ্ধি হলে। এটি এক ধরনের হচ্ছে রক্তের ক্যান্সার। আর শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়? দেখো অস্থিমজ্জায় কিন্তু। তারপর দেখো যে শ্বেত রক্তকণিকা কোথায় তৈরি হয়? শ্বেত রক্তকণিকা তৈরি হয় কিন্তু অস্থিমজ্জা ও কিছু ক্ষেত্রে কিন্তু লিম্ফ নোডে, মেইনলি হচ্ছে অস্থিমজ্জায় কিন্তু তৈরি হয় এই শ্বেত রক্তকণিকা। তারপরে দেখো মধ্যপ্রদেশে কতগুলো জাতীয় উদ্যান আছে? 3টে, 10টি, 6টি, 8টি? উত্তর হয়ে যাবে 10টি, অর্থাৎ অপশন অনুসারে কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু 10টি কিন্তু জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে। তবে বর্তমানে মধ্যপ্রদেশে মোট 12টি জাতীয় উদ্যান আছে। জাতীয় উদ্যানের ইংরেজিকে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যা এই রাজ্যকে ভারতের টাইগার স্টেট না হিসাবে কিন্তু পরিচিত। তাহলে পরীক্ষায় আসতে পারতে ভারতের টাইগার স্টেট কাকে বলা হয়? ঠিক আছে, মধ্যপ্রদেশ। অনেকজনা কিন্তু এই টাইগার বললে কিন্তু সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বুঝবে, কিন্তু সেটা নয়। টাইগার স্টেট বলতে কিন্তু মধ্যপ্রদেশকে বোঝায়। এইগুলো কিন্তু খেয়াল রাখবে। দেখো 12টা জাতীয় উদ্যানের নাম দেখে নেব। দেখো কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, পান্না
বাপ হচ্ছে পন্না জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, ফসলি জাতীয় উদ্যান হচ্ছে ঘুগুয়া জাতীয় উদ্যান, আর হচ্ছে বানসাগর জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান, আর হচ্ছে দেনওয়া জাতীয় উদ্যান। তাহলে 12টা কিন্তু জাতীয় উদ্যানের নাম কিন্তু বলে দিলাম। তার মধ্যে দেখো বিশেষ করে কানহা এবং বান্ধবগড় কিন্তু বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত, আর ঘুগুহা পার্ক হচ্ছে জীবাশ্ম উদ্ভিদের জন্য বিখ্যাত। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে, দেখো বান্ধবগড় আর কানহা এইটা হচ্ছে বাঘের জন্য বিখ্যাত। তারপর দেখো যে ভৌত রাশির নির্দিষ্ট দিক ও মান আছে তাকে বলা হয় কি? ভেক্টর রাশি, স্কেলার রাশি, ডবল স্কেলার রাশি না ডবল ভেক্টর রাশি? এটা উত্তর হয়ে যাবে যে কিন্তু ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? যখন যে ভৌত রাশির নির্দিষ্ট মান এবং দিক থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। আর এর বিপরীতে অর্থাৎ ভেক্টর শুধু মান আছে কিন্তু দিক থাকে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি উদাহরণ হচ্ছে, দেখো এর আগেও বলেছি, আগের পাঠেও কিন্তু বলেছি, সরণ, ওজন, বেগ, বল, ত্বরণ, ভরবেগ। ঠিক আছে, এই 6টা বেগ, সরণ, ওজন, বেগ, বল, ত্বরণ, ভরবেগ, এই 6টা হচ্ছে কিন্তু ভেক্টর রাশি, বাদ বাকি হচ্ছে সবগুলোই স্কেলার রাশি। পরবর্তী কোশ্চেন দেখো যে ডিজিটাল মিডিয়ামকে কি বলে? প্রাথমিক মিডিয়াম, দ্বিতীয় মিডিয়াম, থার্ড মিডিয়াম না চতুর্থ মিডিয়াম? এটাকে বলে থার্ড মিডিয়াম, অর্থাৎ 3 নম্বর, থার্ড মিডিয়াম। তারপর দেখো অর্থনীতিতে ব্যাংকের ন্যূনতম সুদের হারকে বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয় যার কমে সে ধার দিতে পারে না? মার্জিন রেট, অরিজিনাল রেট, বেস রেট না হচ্ছে রিজার্ভ রেট? এটা হচ্ছে বেস রেট। তাহলে বেস রেট এটি আরবিআই, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটি কত সালে চালু হয়েছিল? অর্থাৎ বেস রেটটা 2010 সালে কিন্তু চালু হয়েছিল এই বেস রেট। তারপরে দেখো কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতের জাতীয় গণিত দিবস পালন করা হয়? ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। আচার্য জগদীশ চন্দ্র বসু, সিভি রমন না এপিজে আব্দুল কালাম না শ্রীনিবাস রামানুজম? ঠিক আছে, ভারতের জাতীয় গণিত দিবস ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে কবে পালন করা হয়? 22শে ডিসেম্বর কিন্তু পালন করা হয়, 22শে ডিসেম্বর কিন্তু পালন করা হয়। তারপরে দেখো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন, যা বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন, অর্থাৎ 22শে ডিসেম্বর কিন্তু গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। এই দিনই কিন্তু ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে পালন করা হয়। কত সাল থেকে পালন করা হয়? দেখো 2012 সাল থেকে, 2022 নয় 2012 সাল থেকে কিন্তু পালন করা হয়। কত সাল থেকে? 2012 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং রামানুজনের 125তম জন্মবার্ষিকীতে ঘোষণা করে যে প্রতি বছর 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসাবে কিন্তু পালন করা হবে। তার জীবনী ভিত্তিক একটা চলচ্চিত্র আছে, সে চলচ্চিত্রের নামটা অনেকবার পরীক্ষায় আসে, দেখে নাও, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। ঠিক আছে, কি? দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। তারপর দেখো কোনটি অম্লনাশক মানে অ্যান্টাসিড একটি উপাদান হিসাবে ব্যবহৃত হয়? ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম সালফেট না সাধারণ লবণ না সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট? উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তারপরে দেখো 1793 সালে কে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিল? লর্ড কার্জন, লর্ড বেন্টিং, জন স্যার শোর না লর্ড কর্নওয়ালিস? লর্ড কর্নওয়ালিস কিন্তু চালু করেছিল ভারতীয় সিভিল সার্ভিস। ঠিক আছে, আইসিএস। তিনি পরিচিত সিভিল সার্ভিসের জনক। পরীক্ষা অনেক সময় আসে যে ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, অর্থাৎ সিভিল সার্ভিসের জনক ভারতবর্ষে কে? লর্ড কর্নওয়ালিস। তবে দেখো 1855 সাল থেকে আইসিএস এ পরীক্ষামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু হয়। তাহলে কত সালে শুরু হয়? 1855 সালে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু শুরু হয় এবং 1922 সালের পর থেকে ভারতীয়রা ক্রমে আইসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ ভারতীয়রা আইসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে কত সালে? 1922 সাল থেকে। 1947 সালে 26শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবসে আইসিএস এর পরিবর্তে আইএস আনুষ্ঠানিকভাবে কিন্তু চালু হয়। কত সালে? 1947 সালে 26শে জানুয়ারি, প্রথম স্বাধীনতা দিবসের পরে। ঠিক আছে, অর্থাৎ 1947 সালে 26শে জানুয়ারি থেকে কিন্তু চালু হয়। তাহলে আইসিএস পরীক্ষাটা সেটা আইএস নেই কে? ইউপিএসসি। ঠিক আছে, প্রথম স্বাধীনতা থেকে চালু হয়। তারপরে দেখো সাংবিধানিক পরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? 26শে নভেম্বর 1950 না 26শে জানুয়ারি 1947 না 21শে নভেম্বর 1950 না 22শে জুলাই 1947? উত্তর হয়ে যাবে 22শে জুলাই কিন্তু 1947। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে,
22শে জুলাই 1947 কিন্তু ভারতের জাতীয় পতাকা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু গ্রহণ করা হয়। তারপর দেখো জাতীয় পতাকার রং এবং তাৎপর্য। সবার উপর হচ্ছে গেরুয়া রং, গেরুয়া হচ্ছে সাহস এবং আত্মত্যাগের প্রতীক। মাঝখানে হচ্ছে সাদা, শান্তি এবং সত্যের প্রতীক। সবুজ হচ্ছে সবারই নিচে, সমৃদ্ধি এবং অগ্রগতির প্রতীক। কিন্তু সাদার মাঝে কিন্তু অশোক চক্র, নীল রঙের নেভি ব্লু কালারের যে অশোক চক্র আছে সেটা হচ্ছে ধর্মচক্র, আইন ও ন্যায়ের প্রতীক। পিঙ্গালি ভেঙ্কয়া তিনি পতাকার মূল কাঠামো এবং রং পরিকল্পনা কিন্তু নকশা করেছিলেন। ঠিক আছে, পরীক্ষায় আসে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কে পরিকল্পনা করেছিলেন, তার নকশা কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কয়া। ঠিক আছে, ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কিন্তু 1906 সালে কলকাতার হচ্ছে পার্সি বাগান বাড়িতে। ঠিক আছে, সেটি কিন্তু বর্তমান পতাকার মতো কিন্তু ছিল না, তবে 1906 সালে কিন্তু ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তারপর দেখো বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় কার সমানুপাতিক? আয়তন, গতিবেগ, দূরত্ব না ঘনত্ব? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ঘনত্ব। ঘনত্বের কিন্তু সমানুপাতিক কিন্তু এই বায়ুর চাপ। তারপর দেখো লোন ওয়েভার শব্দটি কিসের সঙ্গে যুক্ত? কৃষি, শিল্প, ব্যাংক না প্রযুক্তি? কৃষির সাথে কিন্তু যুক্ত হচ্ছে লোন ওয়েভার নামক শব্দটি। তারপরে দেখো কোশ্চেন দেখো মধ্যযুগের ভারতে লেখা গীত গোবিন্দ বা গীতা গোবিন্দ কার লেখা? জয়দেব, মীরাবাই, কবি না তুলসীদাস? এটা লেখা হচ্ছে জয়দেবের। সময়কাল হচ্ছে 12শো শতাব্দী। কোন ভাষা লেখা? সংস্কৃত। প্রধান বিষয় কি? রাধা ও কৃষ্ণের প্রেমলীলার গীতিময় এবং কাব্যচিত্র। পরবর্তী কোশ্চেন দেখো আধুনিক পর্যায় সারণী কোড পর্যায়ে 32টি মৌল থাকে? কোন পর্যায়ে? পর্যায় 3, পর্যায় 6, পর্যায় 5 না পর্যায় 4? তাহলে পর্যায় 6 কিন্তু, অর্থাৎ পর্যায় 6 কিন্তু 32টি মৌল থাকে। তারপর দেখো অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ সম্ভাবনা বেশি থাকে, কারণ কি? অর্ধেক ভর্তি পি অরবিটালের স্থায়িত্ব বেশি, না নাইট্রোজেন আকারে ছোট, নাইট্রোজেন ইলেকট্রন আসক্তি বেশি, না পেকটিন বেশি? তাহলে অর্ধেক ভর্তি পি অরবিটালের স্থায়িত্ব বেশি। তাহলে এই ছিল তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন। ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো আমার ভিডিওতে পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।